হেই এভরিওয়ান, কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগতম। গতকাল সুগন্ধা বিচের উপড়ে পড়া ভিড় দেখার পর আজ আমরা যাচ্ছি প্রকৃতির একদম শান্ত ও জাদুকরী রূপ দেখতে। আমাদের আজকের গন্তব্য এক পাশে আকাশছোঁয়া পাহাড় আর অন্য পাশে গর্জন করতে থাকা সমুদ্রের মাঝখান দিয়ে চলে যাওয়া বিখ্যাত মেরিন ড্রাইভ। আজ আমরা এক্সপ্লোর করব হিমছড়ির উঁচু পাহাড় আর ইনানি বিচের হাজার বছরের পুরনো পাথুরে সৈকত। সো লেটস গো। সকাল 8:41 বাজতেই বেরিয়ে পড়লাম। এই ধরনের ছোট রিসোর্টের মতো রেস্ট হাউসগুলোতেই মোটামুটি বাজেটের ভেতর রুম পাওয়া যায়, আর বহুতল বিল্ডিং ও ছাদে সুইমিং পুলযুক্ত হোটেলগুলোর ভাড়া এই অফ সিজনেই প্রায় 5,000 টাকা প্রতিদিন, আর ছুটির ফুল সিজনে তো 10 থেকে 20,000 টাকা। কক্সবাজার শহর থেকে দক্ষিণ দিকের টেকনাফ পর্যন্ত রুট ধরে সোজা দক্ষিণের রোডটি সাগরের পার ঘেঁষে চলে গেছে। এটিই মেরিন ড্রাইভ রোড। আজকের গন্তব্য এদিকেই। এদিকে যাওয়ার জন্য কোনো লোকাল বাস নেই জানতে পারলাম। পর্যটকদের জন্য লোকাল বাস থাকা উচিত ছিল। ছাদখোলা জিপ বা চাঁদের গাড়ি অথবা ইজি বাইকই এখানে ঘোরাঘুরির একমাত্র বাহন। সোলো ট্রাভেলিং বা একা একা আসলে এরকম ইজি বাইক ভাড়া করাই একমাত্র উপায়। কক্সবাজার শহরের নামের পেছনে রয়েছে একজন ব্রিটিশ অফিসারের ইতিহাস। পালঙ্কি নামের এই অঞ্চলের নাম 1799 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স এর নামানুসারে কক্সবাজার রাখা হয়, যিনি তৎকালীন সময়ে এখানে শরণার্থী পুনর্বাসনের কাজ করছিলেন। শহরের বৈচিত্র্যময় সংস্কৃতি। কক্সবাজার শহর শুধু বাঙালির নয়, এটি একটি বহু সাংস্কৃতিক শহর। এখানে রাখাইন সম্প্রদায়ের বিপুল মানুষের বসবাস রয়েছে, যার কারণে শহরের ভেতরে বেশ কিছু প্রাচীন বৌদ্ধ বিহার বা ক্যাং, যেমন রামুর বৌদ্ধবিহার বা শহরের ভেতরের আগমেদ্দা ক্যাং দেখতে পাওয়া যায়। কক্সবাজার শহরকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুকাময় সৈকত, লংগেস্ট আনব্রোকেন ন্যাচারাল স্যান্ডি বিচ, যার দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। শহরের ভেতরের গিঞ্জি রাস্তা, টমটম, ইজি বাইক আর কোলাহল ছাড়িয়ে মেরিন ড্রাইভে চড়া মাত্রই রাস্তা একদম চওড়া, মসৃণ এবং শান্ত হয়ে যায়। একপাশে আকাশছোঁয়া পাহাড় আর অন্য পাশে গর্জন করতে থাকা সমুদ্রের মাঝখান দিয়ে চলে যাওয়া এই রাস্তাটি দেখতে জাস্ট অসাধারণ। রওনা দেওয়ার প্রায় 1 ঘন্টা পর পৌঁছালাম বিখ্যাত হিমছড়ি পাহাড়ে। কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ ধরে মাত্র 12 কিলোমিটার দক্ষিণে গেলেই পাহাড় আর সমুদ্রের এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়, যার নাম হিমছড়ি। হিমছড়ি পাহাড়ের চূড়া থেকে বঙ্গোপসাগরের যে রূপ দেখা যায় তা এক কথায় অনন্য। স্থানীয় লোককথা অনুযায়ী অতীতে এই পাহাড়ে বন্য হাতির দল ঠান্ডা পানির খোঁজে বা বিশ্রামের জন্য আসত। হিম তথা ঠান্ডা আর হাতির চামড়া বা ছড়ি থেকে লোকমুখে এর নাম হয়ে যায় হিমছড়ি। হিমছড়ির পাহাড়গুলো মূলত নরম বেলে পাথর ও মাটির তৈরি। এই কারণে বর্ষাকালে পাহাড়ের কিছু কিছু অংশ ধসে পড়ে, যা ভূতাত্ত্বিকদের কাছে বেশ গবেষণার বিষয়। হিমছড়ি পাহাড়ের তলদেশে একটি ছোট কিন্তু সুন্দর পাহাড়ি ঝর্ণা রয়েছে। যদিও শীতকালে বা শুষ্ক মৌসুমে এই ঝর্ণায় পানি অনেক কমে যায়, তবে বর্ষাকালে বা বৃষ্টির দিনে পাহাড়ের গা বেয়ে আছড়ে পড়া পানির ধারা দেখতে বেশ চমৎকার লাগে। ঝর্ণাটির শীতল পানি পর্যটকদের ক্লান্তি দূর করতে দারুণ ভূমিকা রাখে। হিমছড়ি পাহাড়টি মূলত একটি সংরক্ষিত জাতীয় উদ্যানের অংশ। 1980 সালে প্রায় 1729 হেক্টর এলাকা নিয়ে এই জাতীয় উদ্যানটি প্রতিষ্ঠিত হয়। এটি চিরসবুজ বনাঞ্চল হওয়ায় এখানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী রয়েছে, বিশেষ করে বন্য হাতি, মায়া হরিণ, বানর, বুনো শূকর এবং প্রায় 2 শতাধিক প্রজাতির পাখির অভয়ারণ্য এই জঙ্গল। এশিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার সহ অনেক দুর্লভ ট্রপিক্যাল পাখি এই পাহাড়ি বনে দেখতে পাওয়া যায়। উফ, প্রায় 100 মিটার উঁচুতে সিঁড়ি বেয়ে ওঠার পর সব ক্লান্তি দূর হয়ে যায় বিশাল সাগরের জলরাশি এত উপর থেকে দেখলে। এই পাহাড়ের চূড়া থেকে নামতেই মন চাচ্ছে না। সাগরের এত সুন্দর ভিউ রেখে কার যেতে মন চায়।
হিমছড়ি থেকে নেমে ইনানি বিচে যাওয়ার মাঝেই আসলাম কাঁকড়া বিচ। হিমছড়ির ঠিক কাছাকাছি এই সৈকতটির মূল বৈশিষ্ট্য হলো এর নির্জনতা এবং লাল কাঁকড়াদের অবাধ বিচরণ। এই বিচে মানুষের আনাগোনা মূল শহরের চেয়ে বেশ কম হওয়ায় হাজার হাজার লাল কাঁকড়া বালি কুড়িয়ে উপরে চলে আসে। দূর থেকে দেখলে মনে হয় যেন পুরো সৈকত জুড়ে কেউ লাল গালিচা বিছিয়ে রেখেছে। যদিও আমি এখন পর্যন্ত কাঁকড়া দেখতে পেলাম না তেমন, মাঝে মধ্যে দু একটা দেখছি দৌড়িয়ে বালুর গর্তে ঢুকে পড়ছে। গতকালের সুগন্ধা বিচে যতটা গ্যাদারিং ছিল, এই কাঁকড়া বিচ ততটাই নিস্তব্ধ আর নিরিবিলি। বঙ্গোপসাগরের তীব্র ঢেউ আর গর্জন বা হোয়াইট নয়েজ উপভোগ করার মতো অসাধারণ এক জায়গা। লবণাক্ত সাদা ঢেউ আর কর্দমাক্ত পলিমাটিযুক্ত পানির ঢেউগুলো এক একটা যেন সকল ক্লান্তি ও ডিপ্রেশন দূর করার মেডিসিন। সাগরের ঢেউয়ের কারণে লবণাক্ত পানির কণা বা সি স্প্রে বাতাসে ভেসে বেড়ায়, তাই চুলগুলো কেমন যেন আঠালো হয়ে যায়, খেয়াল করেছেন? কাঁকড়া বিচের ঠিক পেছনেই বা মেরিন ড্রাইভের ধার ঘেঁষে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বিশাল ঝাউগাছের বন। একপাশে সমুদ্রের নীল জল, মাঝে পিচঢালা মেরিন ড্রাইভ, আর অন্য পাশে সবুজ ঝাউগাছের এই সারি দেখতে দারুণ লাগে। ঝাউগাছের পাতার ভেতর দিয়ে যখন সমুদ্রের হাওয়া বয়, তখন সেখানে এক অদ্ভুত শাঁ শাঁ শব্দ তৈরি হয়, যা বেশ সাইক্লিং বা রিল্যাক্সিং ভাইব দেয়। হিমছড়ি ও কাঁকড়া বিচ ঘোরা শেষে এখন গন্তব্য ইনানি বিচ। প্রায় 1 ঘন্টার পথ পেরিয়ে চলে আসলাম কক্সবাজারের সবচেয়ে আকর্ষণীয় সুন্দর বিচ হিসেবে পরিচিত ইনানি বিচে। বিচে এসে এরকম 4 চাকার বাইক রাইড আগে কখনোই দিইনি, আজ প্রথমবার চড়লাম। কক্সবাজারের সুগন্ধা এবং হিমছড়ি পার হয়ে মেরিন ড্রাইভের প্রায় 32 কিলোমিটার দক্ষিণে অবস্থিত পাথুরে সৈকত ইনানি বিচ। সাধারণ বালুকাময় সৈকতগুলোর চেয়ে ইনানি একদমই আলাদা এবং এর প্রাকৃতিক গঠন ও সৌন্দর্য পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। শহরের মূল বিচগুলোর মতো ইনানিতে তীব্র চিৎকার, হকারদের উপদ্রব বা অতিরিক্ত ঘিঞ্জি পরিবেশ থাকে না। যারা একটু নিরিবিলিতে সমুদ্রের আসল গর্জন শুনতে চান এবং শান্ত পরিবেশ পছন্দ করেন, তাদের জন্য ইনানি বিচ প্রথম পছন্দ। ইনানি বিচের মূল আকর্ষণ হলো এর বুক জুড়ে ছড়িয়ে থাকা হাজার বছরের পুরনো অসংখ্য কোরাল বা প্রবাল পাথর। কক্সবাজারের মূল সৈকতগুলো যেখানে শুধু বালুকাময়, ইনানি সেখানে সেন্ট মার্টিনের মতো পাথরে ভাইব দেয়। আমি জোয়ারের সময় এসেছি, তাই পাথরগুলো দেখতে পাচ্ছি না। ভাটার সময় যখন পানি অনেক নেমে যায়, তখন সেন্ট মার্টিন দ্বীপের মতো অসংখ্য পাথর জেগে ওঠে ইনানি বিচে। পৃথিবীতে মোট পানি আছে প্রায় 1386 কুইন্টিলিয়ন লিটার, অর্থাৎ 1386 এর পর 18টি শূন্য লিটার। বিপুল পরিমাণ এই পানি একসময় পৃথিবীতে ছিলই না। 400 কোটি বছর আগে উত্তপ্ত পৃথিবীতে সব পানি জলীয় বাষ্প আকারে ভেসেছিল, এবং আরও বিপুল পরিমাণ কমেট বা অ্যাস্টেরয়েড প্রচুর আইস ক্রিস্টাল নিয়ে মহাকাশ থেকে পৃথিবীতে আছড়ে পড়েছিল। সেই আইস ক্রিস্টালের বরফগুলো গলে আর জলীয় বাষ্পগুলো টানা 70,000 বছর ধরে বৃষ্টি পড়তে পড়তে বর্তমান সব সাগর ও মহাসাগরের জন্ম হয়েছে।
এইদিকে হচ্ছে টেকনাফ টেকনাফ এবং গভীর বঙ্গোপসাগর যেটা সেটা হচ্ছে ওইদিকে। এদিকে পুরোটাই গভীর বঙ্গোপসাগর। আর এইদিকে হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম আর ওইদিকে নোয়াখালী, তারপরে চাঁদপুর, তারপরে ওইদিকে হচ্ছে কুয়াকাটা, যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত যেটা কুয়াকাটা। আর ওইদিকে সুন্দরবন, এগুলো সব এখান থেকে প্রায় 300-400 কিলোমিটার দূরত্ব হবে। আর এইদিকে যত দূর আছে শুধু সাগর। আরও অনেক দূরে প্রায় 800-900 কিলোমিটার গেলে ইন্ডিয়ার উড়িষ্যা স্টেট। ইন্ডিয়া তো ওইদিকে গেছে। তারপরে এদিকে শুধুই বঙ্গোপসাগর, এদিকে আর কোনো ল্যান্ড এরিয়া নাই। এদিকে যত দূর মাইলের পর মাইল শুধু সমুদ্র। পানি প্রচন্ড নোনতা। সমুদ্রের এই লবণের উৎস জানেন? সমুদ্রে কিন্তু মূলত লবণ আগে ছিল না। কোটি কোটি বছর আগে তখন কিন্তু কোনো লবণ ছিল না। সূর্যের তাপে যে বাষ্পগুলো হয় সমুদ্র থেকে, বাষ্প উড়ে মাটি, পাহাড় বা উঁচু স্থানে যায়, যে বৃষ্টিটা হয়, বৃষ্টি থেকে হিমালয় পাহাড়, তারপরে আরও যত উঁচু 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 যত স্থান আছে সেখান থেকে যে বৃষ্টিটা হয়, বৃষ্টি ওই পাহাড় থেকে লবণ নিয়ে সমুদ্রে আনে আর কি প্রতি বছর। প্রতি বছর এটা রিসাইকেল হয়। প্রতি বছর বাষ্প হয় সমুদ্র থেকে, বৃষ্টি হয় হিমালয় বা পাহাড়ে গিয়ে, আবার এখান থেকে বৃষ্টি হয়ে পাহাড়ে যে লবণের উৎস হলো পাহাড় থেকে সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর যত ধরনের লবণের যে অণুগুলা, ওগুলা ওই নদী দিয়ে পলিমাটির সাথে মিশে আসে সমুদ্রে পড়ে। তারপরে এইভাবেই সমুদ্রে মূলত লবণ এইভাবে প্রতি বছরই কিন্তু সমুদ্রের লবণাক্ত পরিমাণ বাড়তেছে। এটা খেয়াল করছেন? প্রতি বছরই ভূমি থেকে যে লবণগুলো ক্ষয় হয়ে সমুদ্রে আসে, এগুলো কিন্তু আবার ব্যাক যায় না। কারণ বাষ্প তো শুধু পানিটা বাষ্প হয় সূর্য থেকে, কিন্তু লবণটা কিন্তু সমুদ্রেই থাকে। বাষ্প হয় শুধু পানি, বিশুদ্ধ পানি যেটা H2O, অর্থাৎ বিশুদ্ধ পানিটাই শুধু বাষ্প হয়, কিন্তু লবণ কিন্তু সমুদ্রেই থাকে। এবং প্রতি বছর এটা বাড়তেছে, কারণ পাহাড় থেকে যে লবণগুলো গলে আসতেছে ওটা সমুদ্রেই থাকতেছে। মানুষ অবশ্য উঠাচ্ছে কিছু লবণ, কারণ মানুষ যে লবণগুলো খায় এগুলো তো কিছু পাহাড় থেকেও কালেক্ট করে, আবার সমুদ্র থেকেও নিয়ে কালেক্ট করে। মানুষ তো যতটুকু খায় এটা খুবই সামান্য, এর থেকে অনেক বেশি লবণ সমুদ্রে আসে প্রতি বছর, জমা হচ্ছে, ডিপোজিট হচ্ছে। এটা যতদিন যাবে শুধু বাড়বে, লবণ আরও বাড়বে। এভাবে বাড়তে লবণগুলা একসময় কিন্তু একটা স্যাচুরেশন পয়েন্ট আছে, যে 3.5%, অর্থাৎ 3.5%, এক কেজি পানিতে 35 গ্রাম লবণ স্যাচুরেট হয়ে আর কি পানির সাথে মিশতে পারে। এর থেকে বেশি সাধারণত হয় না, হওয়ার কথা, কারণ প্রতি বছর তো পাহাড় থেকে আসতে পারে, সেই হিসেবে লবণের পরিমাণ বাড়ার কথা। কিন্তু 3.5%, অর্থাৎ 1 কেজি পানিতে 35 গ্রাম লবণ, এটা ফিক্স থাকে, এর থেকে বেশি আর বাড়ে না। এটার কারণ কি, ওই যে বেশি যখন হয়ে যায়, ধরেন যে 35 গ্রামের উপরে যখন হয়ে যায়, 36, 37 বা 40 গ্রাম যখন হয়ে যায়, তখন ওই পানি আর ওই লবণটাকে ধরে রাখতে পারে না, এত লবণ। তখন সেই লবণগুলা নিচে ডিপোজিট হয়, সমুদ্রের তলদেশে ডিপোজিট হয়, লবণের স্তর জমা হয়।
এবং সেই লবণগুলো আবার বিভিন্ন শামুক, ঝিনুক আরও যা যা আছে, সামুদ্রিক মেরিন লাইফ যা যা আছে ওইগুলা ওদের ওদের আর কি, ওদের যে কঙ্কাল, ওদের যে মানে খোলস, তারপরে ঝিনুকের যে এইগুলো আর কি, ওইগুলা ওরা ওই ক্যালসিয়ামটাকে ইউজ করে ওদের ওদের জীবন ধারণের জন্য। ক্যালসিয়াম ওরা কিছুটা কাজে লাগায় আর কি। তো ওইখানে ওরা কিছু ক্যালসিয়াম খরচ করে, যদিও খরচ না, ওটা আবার তো সমুদ্রেই থাকে, নিচেই থাকে। আর কিছু কিছু লবণ কিন্তু আবার পাহাড়ে ফিরে যায়। আমি তো একটু আগে বললাম যে বৃষ্টি তো বাষ্প তো শুধু পানি হয়, লবণ তো সমুদ্রেই থাকে, তাহলে কীভাবে ফেরত যায়? এটা যায় হচ্ছে অন্যভাবে। যে নিচে যে লবণগুলা ডিপোজিট হয় পাথর, সমুদ্রের তলদেশে, সেই লবণগুলা যে মাঝে মধ্যে টেকটনিক প্লেট আছে না পৃথিবীর, টেকটনিক প্লেটের যে নড়াচড়া হয়, ভূমিকম্প হয়, এটাই এরকম হইলে কিছু কিছু লবণ দেখা গেছে যে যে লবণের স্তরগুলো ছিল ওইগুলো ওই সমুদ্রের আরও একদম তলদেশেরও গভীরে চলে যায়, মানে মাটিরও গভীরে। এই ফাটল, যে ফাটলগুলো আছে ওখান থেকে একদম নিচে চলে যায়, আগ্নেয়গিরির ভিতরে চলে যায়। ওই আগ্নেয়গিরি আবার পৃথিবীর ভিতরে তো একটা আছে, এটা আপনারা জানেন, গলিত যে ম্যাগমাগুলো আছে, মেন্টল বলে এটাকে, লাল লাভা, লাভা, ওগুলোর তাপমাত্রা অনেক বেশি, প্রায় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওই ম্যাগমাগুলা কিন্তু পৃথিবীর ভিতরে রানিং আছে সবসময়। রানিং মানে খুব দ্রুত রানিং তা না, বছরে হয়তো কয়েক সেন্টিমিটার করে লড়ে এরকম, মানে খুবই ধীরে ধীরে, মানে এক জায়গায় বসে নাই, খুবই ধীরে ধীরে এটা আগায়। তো ওই যে যে লবণগুলা নিচে চলে গেল টেকটনিক প্লেটের ফাটল থেকে, ওই লবণগুলা ওই মেন্টল মানে যে লাভার সাথে মিশে ওগুলা আস্তে আস্তে আবারও দেখা গেছে যে ভূমির দিকে যায়, যেখানে পাহাড় আছে, পাহাড়ে যায়, ওই পাহাড়ে ওই লাভাগুলো আবার উঠে উদ্গীরণ হয়, লাভার উদ্গীরণ হয়। আপনারা দেখছেন যে আইসল্যান্ডে প্লাস জাপানের আশেপাশে তো একটা রিং অফ ফায়ার এখানে আছে, টেকটনিক প্লেটের যে ফাটল, যেগুলো ভূমিতে আর পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে যে লাভাগুলো উদ্গীরণ হয়, ওখান থেকে কিছু লবণ যেগুলো সমুদ্রে ছিল আগে, ওগুলো আবার পাহাড়ে ফেরত যায়। এভাবে আর কি কিছু কিছু লবণ ফেরত যায়। তবে বেশিরভাগ লবণই মূলত সমুদ্রের নিচে ডিপোজিট জমতে থাকে। আর সমুদ্রের পানি শুধুমাত্র 3.5%, অর্থাৎ 1 কেজি পানিতে 35 গ্রামের বেশি লবণ মানে মিক্স হয়ে থাকতে পারে না। যখনই 35-এর বেশি হয় তখনই ডিপোজিট হয়ে নিচে যায়। আবার যখন কমতে যায় তখন কমে না সাধারণত, কারণ সবসময় বাড়তেই থাকে। যদি 35-এর বেশি হয় তখন ডিপোজিট হয়, কিন্তু 35-এর নিচে কখনো নামে। এটাই হচ্ছে সামুদ্রিক লবণের লাইফ সাইকেল। আর সমুদ্রে অনবরত যে স্রোত, যে ঢেউগুলো আসতেছে, এই ঢেউ, এত ঢেউ আসে, এগুলোর শক্তির উৎসটা কি? আমরা তো জানি শক্তির তো কোনো শক্তি তো চেঞ্জ হয় না, হয় এক জায়গায় বাড়লে এক জায়গায় কমে, শক্তি কখনো তৈরি হয় না, শক্তি সবসময় সেম, শুধু ট্রান্সফর্ম হয় এক রূপ থেকে আরেক রূপে যায়। তাহলে এই যে সারা জীবন ধরে যে এই যে সমুদ্রের যে ঢেউগুলো আসতেছে, এগুলোর উৎস কি? এই তো শক্তি কোথায় আসে? এগুলো কিন্তু প্রচুর শক্তি। আপনি দাঁড়াইলে দেখবেন একটা স্রোত আসলে খেলা দিয়ে আপনাকে নিয়ে যাবে, আবার নামার সময় আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং মাটির যারা নিচে গেছেন দেখবেন বালু, মাটির নিচ থেকে বালুও সরে যায়, এমন এমন শক্তি এই যে স্রোতগুলো। এত শক্তির উৎসটা কি? এই শক্তির মেন উৎস কয়েক রকম আছে। একটা হচ্ছে প্রথমত সূর্যের যে তাপ, সূর্যের তাপ তো, সমুদ্রটা একটু দেরিতে গরম হয়, সমুদ্রের তাপমাত্রাটা ধীরে ধীরে গরম হয়, মানে দ্রুত গরম হয় না। পানির যেহেতু তাপ ধারণ ক্ষমতা বেশি, প্রায় কত জানো, 4200 কিন্তু মাটি বা ভূমি যেটা, যে ভূমি দ্রুত গরম হয়ে যায়, কিন্তু সমুদ্র ধীরে ধীরে গরম হয়। তাই এই যে যখন সূর্য ওঠে, যখন আকাশে যখন সূর্য থাকে, তখন যেহেতু সমুদ্র সারাদিন গরম হয়, আর
ভূমি তো দ্রুত ঠান্ডা হয়ে যায় রাত হলে, আবার দিন হলে দ্রুত গরম হয়, কিন্তু সমুদ্র এত দ্রুত হয় না। সমুদ্র সবসময় একটু ল্যাগিং থাকে টাইমে, কারণ যেহেতু ধীরে ধীরে গরম হয় এবং ধীরে ধীরে ঠান্ডা হয়। তো দিনের বেলাও ধীরে ধীরে গরম হয় এবং রাত্রেবেলা আবার ধীরে ধীরে ঠান্ডা হয়। এই যে মাঝখানে যে একটা গ্যাপ থাকে, ব্যবধান থাকে, এই ব্যবধানটার কারণে মূলত বাতাসটা ফ্লো হয়। এদের বিচে বা সমুদ্রের তীরে যে অলওয়েজ বাতাস থাকে, এই বাতাসটার কারণে এই যে ভূমি আর সমুদ্রের যে একটা একটা গ্যাপ থাকে, ল্যাগিংস থাকে মাঝখানে, তাপমাত্রার যে একটা গ্যাপ থাকে, এই তাপমাত্রার যে তারতম্য, এটার কারণে মূলত বাতাসটা ফ্লো হয়। তো এই বাতাসের কারণে কি হয় যে সমুদ্রের একদম উপরের যে সার্ফেসে যে বাতাসগুলো আসে, ওই বাতাসগুলা এই ঢেউটাকে আনে আর কি আস্তে আস্তে। বাতাসের যে একটা ফ্রিকশন পানির উপরে, ওই ফ্রিকশন থেকে সমুদ্রে আর কি ঢেউটা তৈরি হয় প্রথমে। এবং সমুদ্রের উপরের পানির তাপমাত্রা কিন্তু একরকম, আবার নিচে কিন্তু আরেক রকম। সমুদ্রের গভীরটা কিন্তু অনেক ঠান্ডা, কারণ এখানে সূর্যের আলো তো পৌঁছায় না বেশি একটা। তো নিচের পানি তো ঠান্ডা থাকে, আর উপরের পানি গরম হয়, ধীরে ধীরে হলেও গরম হয়, কিন্তু নিচেরটা কিন্তু একদমই গরম হতে পারে না। এই যে একটা ডিফারেন্স, এর কারণেও কিন্তু একটা ঢেউ তৈরি হয়, মানে একটা যেহেতু তাপমাত্রার একটা ডিফারেন্স আছে, এর কারণে সমুদ্রের নিচ থেকেও একটা ঢেউয়ের যে ধাক্কা, সেটা নিচ থেকে শুরু হয়। উপরে তো আছেই বাতাসের কারণে, নিচে আরেকটা ঢেউ তৈরি হয়। তো নিচের গভীরের ঢেউগুলো তখন এই তীরে এসে লাগে, তীরে যেখানে অগভীর, যেখানে গভীরতা কম, ওইখানে আসে যে গভীরের ঢেউগুলো যখন আসে, তখন এগুলো ভাঙে এগুলো আর কি উপরের দিকে আসে, উপরে আসতে যায়। আর উপরে যে বাতাসের যে একটা ফ্রিকশন, ওইখান থেকে যে ঢেউ, এই দুইটা ঢেউ মূলত মিলে এই কন্টিনিউয়াসলি রোদগুলো আসতে থাকে, এটা থামে না। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন, বছরের 365 দিন এই শক্তির এটা আসে। এখন এই শক্তিটা কোথা থেকে আসলো সেটা তো বুঝছেনি। সূর্য হলো সব, মানে আমরা বিজ্ঞানের তন্ত্র থেকে শুনবো, সূর্য হলো সব শক্তির উৎস। তো মূলত সূর্যই এই শক্তিটা প্রোভাইড করে। সূর্যের তাপেই মূলত এই শক্তিটার, মানে সমুদ্রে এই শক্তিগুলো হয়। সূর্য কোথায় পায় এত শক্তি? সূর্যের ভিতরে তো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হচ্ছে প্রতিনিয়ত। হাইড্রোজেন হাইড্রোজেন জোড়া লেগে হিলিয়াম বা বড় বড় পরমাণুগুলো তৈরি হয়। ওখান থেকে সূর্যর মূলত শক্তিটা পায় আর কি। সূর্য প্রতিনিয়তই প্রায় 5 কোটি, সম্ভবত ভুলে গেছি, 5 কোটি না 5 বিলিয়ন যেন কেজি ভর, সূর্যের যে ম্যাস ভরটা কমে যাচ্ছে প্রতি সেকেন্ডে। 5 বিলিয়ন কি এরকমই সামথিং হবে, সঠিক খেয়াল নাই। 5 বিলিয়ন কেজি ভর কমতেছে সূর্য থেকে। কিন্তু এটা সূর্যের ভর এত বেশি যে এই প্রতি সেকেন্ডে 5 বিলিয়ন কেজি করে কমলেও কিছু যায় আসে না সূর্য, কারণ ভরই মানে 10⁻30, মানে একের পরে 30টা শূন্য দিলে সেটাকে আবার 2 দিয়ে গুণ করলে যত হয় তত শক্তি, মানে তত কেজি ভর সূর্যের ভিতরে আসে। তো এইখান থেকে প্রতি সেকেন্ডে 5 বিলিয়ন কেজি করে কমা, মানে ওই সমুদ্র থেকে 1 ফোঁটা পানি তোলার সময়, এটা কিছুই না, কমেই না, খুব সামান্য কমে। এই সমুদ্রের ঢেউয়ের শক্তি মূলত এই সূর্য থেকেই আসে। সমুদ্রের তীরে আসলে পানির পিপাসা বেশি লাগে, এটা খেয়াল করছেন? এর কারণ কি? সমুদ্রের তীরে আসলে শুধু তীরে না, সমুদ্রের কাছাকাছি এলাকাতেও এটা হয় আর কি। সমুদ্রের পানির যে লবণটা, বিশেষ করে যদি আপনি গোসল করেন সমুদ্রে, তাহলে দেখবেন শরীরটা একটু আঠা আঠা করে, এটা একটা লবণের স্তর। হ্যাঁ, যে বললাম যে 1 কেজি পানিতে 35 গ্রাম লবণ থাকে, সেই লবণের একটা স্তর শরীরের পরে যদি আপনি সমুদ্রের পানিতে গোসল করেন নামের, এই লবণের স্তরটা তো লাগে থাকে চামড়ার সাথে। সেখান থেকে সে কী করে, শরীরের যে শরীরের পানিটাকে ওই চামড়ার উপরে লাগে থাকা লবণটা শোষণ করার চেষ্টা করে। শরীরের ভিতরে যে পানিটা আছে, এই পানিকে যখন এই বাইরের থেকে লবণগুলো টান দিলে স্বাভাবিকভাবেই শরীরে ডিহাইড্রেশনের একটা প্রবণতা আসতে পারে। তখন শরীর থেকে যখন পানিটা বের হইতে চায়, তখনই শরীর ব্রেন থেকে সিগন্যাল দেয় যে পানির পিপাসা লাগতেছে, পানি খাইতে মন চায়। এটা হলো মূল কারণ।
আরও একটা কারণ যে অবচেতন মনে অনেকের মনে হয় যে এত পানি সমুদ্রে, সমুদ্রে এত পানি কিন্তু খাইতে পারবো না। এটা ভাবলে এটা ভাবলেও পানির পিপাসা লাগে অনেক। এত এত পানি, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন লিটার পানি, কিন্তু এক এক 100 মিলি পানিও এখান থেকে খাওয়ার মতো না। আপনি যদি খান আপনার হয়তো অল্প খাইলে কিছু হবে না, কিন্তু এত পরিমাণ লবণ যে এটা শরীর এটা বের করতে পারবে না সহজে। বের করলেও আপনার কিডনিতে খুব প্রেশার পড়বে এই লবণটাকে বের করার জন্য। এই জন্যই আর কি এত পানি বিপদ লাগে। এটা একটা কি পাইলাম, কি মাছ সঠিক আইডিয়া নাই আমার। বলেন তো আপনারা এটা কি মাছ? আমার কোনো আইডিয়া নাই। আহ, প্রায় 2 ঘন্টা সমুদ্র বিলাসের পর একটু রেস্ট নিতে বসলাম। প্রায় 3 ঘন্টা ইনানি বিচে কাটানোর পর এখন যাওয়ার পালা। তবে ফিরে যেতে একদমই মন চায় না সমুদ্র ছেড়ে। সমুদ্রের বিচ থেকে যাইতে মন চায় না, মনে হয় যেন সারাদিন থাকি। ইনানি বিচ বেশ লম্বা, আর সুগন্ধা অথবা কলাতলিতে অনেক ভিড় থাকে, কিন্তু ইনানি বিচটা বেশ গ্যাদারিংটা একটু কম, মানুষ কম এখানে। ইনানি বিচের পাশেই একটি রেস্টুরেন্টে লাঞ্চ শেষ করে এখন গন্তব্য বাংলাদেশ নৌবাহিনীর তৈরি ইনানি বিচ জেটি। চলে আসলাম ইনানি বিচ জেটিতে। নীল রঙের প্রায় 850 মিটার দীর্ঘ এই জেটিতে প্রবেশের জন্য জনপ্রতি টিকিটের দাম 200 টাকা। ইনানি বিচের অন্যতম প্রধান এবং আধুনিক একটি আকর্ষণ হলো এর বিশাল এই ইনানি জেটি ঘাট। এটি ইনানি বিচের ল্যান্ডস্কেপে সম্পূর্ণ নতুন এক মাত্রা যোগ করেছে। ইনানি বিচের এই জেটিটি সমুদ্রের বুক চিরে অনেক দূর পর্যন্ত চলে গেছে। পর্যটকরা এই জেটির উপর দিয়ে হেঁটে একদম মাঝ সমুদ্রে চলে যাওয়ার মতো একটি দারুণ রোমাঞ্চকর অনুভূতি পান। বিশেষ করে যখন জোয়ার আসে এবং জেটির নিচের সব পাথর ও বালু পানিতে তলিয়ে যায়, তখন মনে হয় যেন সমুদ্রের পানির উপরে দাঁড়িয়ে আছেন। সাগরের একদম গভীরে গভীরের জায়গাটা দেখার জন্য এই ব্রিজটা খুব ভালো। এমনি বিচে তো আর বেশি গভীরে যাওয়া যায় না, এই ব্রিজ থেকে একটু সমুদ্রের গভীর অংশটা উপর থেকে দেখা যায়। এটা সম্ভবত কোনো জাহাজ ফেরার জন্য রাখছে, কারণ জাহাজ তো শ্যালো ওয়াটারে আসতে পারে না, একটু গভীর জায়গা লাগে। ওই গভীর জায়গাটাতে জাহাজটাকে ল্যান্ড করে ওই যাত্রী উঠানোর জন্য ব্রিজটা কাজে লাগে। একটু গভীর জায়গায় দেখেন আর কোনো সাউন্ড নাই। ওই উপকূলের কাছে যে হোয়াইট নয়েজগুলো হয়তো, মানে সাদা সাদা ঢেউ এসে যে সাউন্ডটা হয়তো, এখানে এই গভীর গভীর জায়গায় দেখেন আর কোনো সাউন্ড নাই। এখানে সমুদ্র একদম নিস্তব্ধ, কারণ এখানে ওই যে তখন যেটা বললাম ওই ঢেউগুলো মূলত তৈরি হয় এখান থেকেই তৈরি হয়, কিন্তু ওখানে যায় উপকূলে গভীরতা কম, তো ওই কারণে নিচের যে ঢেউগুলো আছে সেগুলা ওই উপকূলে গিয়ে আঘাত করার কারণে ওই ঢেউগুলো তৈরি হয়, কিন্তু এই গভীর জায়গায় কিন্তু সেরকম কিছু নাই। তাই এখানে সমুদ্র বেশ নিস্তব্ধ, শুধু কলকল পানির আওয়াজ, হালকা পানির আওয়াজ, শুধু কলকল, তেমন ঢেউয়ের কোনো শব্দ নাই।
এই জেটিটি মূলত তৈরি করার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল পর্যটনকে আরও সহজ করা। কক্সবাজার শহর থেকে সড়ক পথে সেন্ট মার্টিন যাওয়ার ঝক্কি কমাতে এই ইনানি জেটিঘাট থেকে সরাসরি লাক্সারি ক্রুজ বা জাহাজ যেমন কর্ণফুলী এক্সপ্রেস বা অন্যান্য জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। ফলে পর্যটকেরা মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করে এখান থেকে জাহাজে চড়ে বসতে পারেন। 2022 সালের শেষের দিকে এই জেটিটি আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিতি পায়। ওই বছরের ডিসেম্বরে বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ IFR 2022 এর মূল ভেন্যু ছিল এই ইনানি বিচ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত সহ বিশ্বের বহু দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ এই জেটির অদূরে সমুদ্রের নোঙর করেছিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জেটি থেকেই সেই আন্তর্জাতিক মহড়া উদ্বোধন করেছিলেন। একদম শেষ মাথায় এসে পৌঁছালাম। এখানে সমুদ্র একদম নিস্তব্ধ, তেমন কোনো শব্দ নাই। এখানে গভীরতা আছে ভালোই, পানি কিছুটা উপকূলের থেকে অন্তত কিছুটা ক্লিয়ার আছে পানি। এখানে গভীরতা প্রায় 4-5 তলা বিল্ডিংয়ের সমান তো হবেই। এই যে এখানে কিছু মাছ দেখতে পাচ্ছি, এগুলো কি ফিন মাছ না কি মাছ বুঝতেছি না। এই যে উঠাচ্ছে মাথা, পিছনের সুর আর লেজ উঠাচ্ছে, আবার আবার ডুবে যাচ্ছে। ওই যে এগুলো কি মাছ, ডলফিন নাকি? ওই যে অনেকগুলো আছে এখানে, 1, 2, 3, অনেকগুলো আছে এখানে। সূর্যাস্ত দেখবো ভাবছিলাম, কিন্তু আকাশ মেঘলা, সূর্যাস্ত খুব একটা ভালো দেখা যাবে বলে মনে হচ্ছে না। এই যে যত তীরের কাছে আসতেছি, আবার এই ঢেউয়ের শব্দ, এই শব্দটাকে বলে হোয়াইট নয়েজ। এই শব্দ মানুষের ডিপ্রেশন কমাতে পারে। এখান থেকে খুব বড় বড় ঢেউগুলা দেখা যাচ্ছে। একটু পরপরই বেশ বড় বড় স্রোত এসে আসে এই জায়গায় হঠাৎ করে হয়তো গভীরতা কম, যার কারণে পানিগুলা এখানে এসে বাড়ি খায় উপরে উঠতেছে। বিকেল হয়ে গেছে, এখন ফেরার পালা। এক পাশে সমুদ্র আর অন্য পাশে পাহাড় বেষ্টিত মেরিন ড্রাইভ রোডটা পৃথিবীর অন্যতম সুন্দর একটি রোড। বিকেলে হোটেল রুমে এসে ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলায় ঘুরতে চলে আসলাম কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রেই অবস্থিত কলাতলী বিচে। মিস্টার ডক সাহেব খুব শান্তিতে ঘুমিয়ে আছে বিচের বালুতে। কলাতলী বিচে আজকের ডেট অনুযায়ী জোয়ার হয়ে গেছে, জোয়ার হয়ে গেছে 2:41। তখন তো ছিলাম ইনানি বিচে, আর এখন কলাতলী বিচে আছি। কোনো
কোলাতলি বিচে আজকে টাইমে দেখলাম রাত 9:33-এ ভাটা হবে, মানে পানি সব থেকে নিচে নামে যাবে। ভাটা পানি দেখলাম ধীরে ধীরে নামতেছে। চাঁদের যে আকর্ষণ, পৃথিবীর যে উপগ্রহ একমাত্র, চাঁদের আকর্ষণের কারণেই এই জোয়ার ভাটা হয় 6 ঘন্টা 13 মিনিট পর পর, এবং প্রতিদিন প্রায় 50 মিনিট পিছায় যায়। মানে আজকে যদি 9:40-এ ভাটা হয়, তাহলে আগামীকালকে ওখান থেকে আরও 50 মিনিট পরে, মানে রাত 10টার পরে হবে ভাটা। এভাবে পরের দিন সকাল থেকেই দেখি বৃষ্টি হচ্ছে, এখন কিছুটা কমেছে। বেরিয়ে পড়লাম কক্সবাজারের আরও কিছু স্থান ঘুরে দেখতে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ও মহেশখালী দ্বীপসহ আরও কিছু জায়গা ঘুরব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।